আগামীকাল থেকে অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ থেকে এনসিএল টি-20-র একটি আসর বসতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের 8টি বিভাগীয় দল একে অপরের মুখোমুখি হবে সিলেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এবং সেই সাথে তাদের আউটার স্টেডিয়াম। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল অবশ্যই বাংলাদেশে বিপিএল ছাড়া অন্যান্য কিছু ডোমেস্টিক লিগ যেন হয় এবং সেই টি-20 ডোমেস্টিক লিগগুলো থেকে বাংলাদেশের লোকাল প্লেয়ার অনেক বেশি লাভবান হবে, সেরকম একটা আশা ছিল, সেরকম একটা চাপ ছিল। তো সবকিছু মিলিয়ে বিসিবির খুব চমৎকার একটা উদ্যোগ। 8টা বিভাগীয় দল এনসিএল এর লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা শেষ করার পর ছোট্ট একটা বিরতি নিয়ে এখন কিন্তু টি-20 ফরম্যাটটায় একে অপরের মুখোমুখি হবে। তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখে ফেলেছি যে বেশ দারুণ কিছু পদক্ষেপ বিসিবি নিয়েছে। 8টা দলকে নিয়ে, 8টা দলের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে ট্রফি লঞ্চিং একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, সেখানে চমৎকার একটা ট্রফি তারা উন্মোচিত করেছে। এবারে এনসিএল টি-20-তে 8টা যে বিভাগীয় দল রয়েছে সেখানে প্রত্যেক স্কোয়াডে 15 জন করে আছেন এবং কেমন হলো স্কোয়াডগুলো সেটা নিয়ে আসলে আলোচনা করতে চাইছি। প্রথমে যদি বলি রংপুরের কথা, রংপুর বিভাগ তাদের দলের ক্যাপ্টেন আকবর আলী এবং সেই সাথে মোহাম্মদ রেজওয়ান রয়েছেন। তিনি অনূর্ধ্ব-19 দলের একজন সদস্য ছিলেন। এক্সপিরিয়েন্সদের মধ্যে যদি বলি সেখানে আরিফুল হক আছেন, নাইম ইসলাম আছেন এবং আলাউদ্দিন বাবু আছেন, যাদের ডোমেস্টিক এক্সপিরিয়েন্স অনেক বিপিএল খেলেছেন তারা, সেই এক্সপিরিয়েন্সটা তাদের আছে। মুকিদুল ইসলাম মুগ্ধ, অ্যানাদার প্রমিসিং ওয়ান, পাইপলাইনে আছেন, টি-20-তে অবশ্যই সামনে হয়তো বিবেচিত হতে পারেন। এবং আনামুল হক, যিনি এনসিএল এ দারুণ পেস বোলিংটা করেছেন লঙ্গার ভার্সন ক্রিকেটে, তার উপর আলাদা করে নজর হয়তো থাকতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই দলটা কি করতে পারে। খুব বেশি স্টার্স নেই এই দলটায়, তবে বেশ কিছু পোটেনশিয়াল খেলোয়াড় রয়েছেন যাদের আসলে ভবিষ্যৎ থাকতে পারে বাংলাদেশ জাতীয় দলে টি-20 ফরম্যাট। এবারে রাজশাহীর কথায় আসি, সেখানে ক্যাপ্টেন যদিও নাজমুল শান্তকে করা হয়েছে, তবে তার ইনজুরি কনসার্নটা এখনো পুরোপুরি কাটেনি। তিনি যদি ক্যাপ্টেন হিসেবে থাকেন বা ইনজুরি ফ্রি হন তাহলে খেলতে পারবেন, হয়তো প্রথম ফেজে না খেললেও পরবর্তী কিছু ম্যাচ হয়তো তিনি খেলতে পারবেন। বাট নাজমুল শান্ত মূলত রাজশাহীতে আছেন এবং সেই সাথে সাব্বির হোসেন, আরও একজন মার্কাটারি টপ অর্ডার ব্যাটার, হাবিবুর রহমান সোহান আছেন, যিনি বিপিএল ইতিমধ্যেই নাম কুড়িয়ে ফেলেছেন, খুবই অ্যাটাকিং একজন ক্রিকেটার। ভবিষ্যতে হয়তো বাংলাদেশ ন্যাশনাল টিমেও তাকে আমরা দেখতে পারি। সাব্বির রহমান রুমন, দ্য হার্ট থ্রব, বাংলাদেশের অনেক ভক্ত সমর্থক রয়েছে তার এবং তিনি এর আগেও বাংলাদেশ জাতীয় দলকে খুব ভালো সার্ভিস দিয়েছেন। একটা গোল্ডেন টাইম তার পেরিয়েছিল টি-20-তে। এখন একটু স্ট্রাগল করছেন ন্যাশনাল টিমে ঢোকার জন্য, তবে এই টুর্নামেন্টটা হতে পারে সাব্বিরের জন্য একটা ওপেনিং ডোর। প্রীতম কুমার, প্রমিসিং উইকেট কিপার আছেন এই দলটায়। মেহরব হাসান আছেন, আরও একজন আন্ডার-19 প্রতিভা। এক্সপিরিয়েন্সদের কথা যদি বলি সেখানে অবশ্যই ফরহাদ রেজা আছেন। ফরহাদ রেজাকে অবশ্যই ভুলে যাওয়া যাবে না, তিনি সদ্যই আসলে লিস্টে ক্রিকেট থেকে নিজের রিটায়ারমেন্টের ঘোষণাটা দিয়েছেন, তবে টি-20 খেলবেন এবং এই এক্সপিরিয়েন্স অলরাউন্ডারকে এই দলটা পাচ্ছে রাজশাহী। আর এছাড়াও যদি বলি মোহর শেখ রয়েছেন, ভেরি প্রমিসিং ফাস্ট বোলার। শফিকুল ইসলাম, লেফট আর্ম সুইং বোলার, যিনি বিপিএলেও বেশ নাম করে ফেলেছেন। নিহাদুজ্জামান আছেন অফ স্পিনিং, সেই সার্ভিসটা তিনি দেবেন। তাইজুল ইসলাম আছেন, দি এক্সপিরিয়েন্স লেফট আর্ম স্পিনার। অর্থাৎ আমার কাছে অন্তত এই রাজশাহী দলটাকে দেখে মনে হচ্ছে যে ব্যাটিং সাইডটা ব্যালেন্সড হলেও বোলিংয়ে তাদের কিন্তু সামর্থ্যটা বেশ ভালো। খুলনা বিভাগ, সেখানে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান মাত্রই জিএসএল এর চ্যাম্পিয়ন হয়েছেন রংপুর রাইডার্সের হয়ে, সুতরাং তিনিও নিশ্চয়ই খুব ভালো ছন্দে থাকবেন, ফর্মে থাকবেন, ভালো কিছু করতে চাইবেন তার দলটাকে নিয়ে, সেটা আমরা আশা করতে পারি। আর সেই সাথে এনামুল হক বিজয় আছেন, ইমরুল কায়েস আছেন, বিগ নেমস এক্সপিরিয়েন্সদের মধ্যে মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, অর্থাৎ বেশ ভালো কিছু ক্রিকেটার এই দলটায় আছেন, খুলনার পরীক্ষিত ক্রিকেটার বলতে হবে। এছাড়াও যারা আসলে পাইপলাইনে অনেকদিন ধরে ছিলেন বা ডোমেস্টিক ক্রিকেটে বেশ পরিচিত নাম, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় আছেন, তাদের মধ্যে টিপু সুলতান আছেন এবং সবচেয়ে প্রমিসিং একটা নাম, যে নামটা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আজিজুল হাকিম তামিম, বাংলাদেশ অনূর্ধ্ব-19-এর ক্যাপ্টেন, যিনি মাত্রই এশিয়া কাপ অনূর্ধ্ব-19 এশিয়া কাপটা জিতে এসেছেন তার দলের সঙ্গে। সুতরাং তার সার্ভিসটা হয়তো খুলনা খুবই এনজয় করবে। হি ইজ এ ভেরি অ্যাটাকিং ব্যাটার, বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট। তো তার খেলার দিকেও নিশ্চয়ই অনেকে নজরটা রাখবেন আলাদা করে। এছাড়াও মেহেদী হাসান রানা রয়েছেন, আরও একজন বাঁহাতি পেসার, যিনি এবারের এনসিএল লঙ্গার ভার্সন ক্রিকেটে খুব ভালো খেলেছেন। এবং এছাড়াও মাসুম খান টুটুল আছেন, আলামিন হোসেন আছেন, এক্সপিরিয়েন্স কোটায় তিনি আছেন। সুতরাং এই দলটাকেও দেখে মনে হচ্ছে যে বেশ ভালো সামর্থ্য তাদের রয়েছে এই টুর্নামেন্টটা জেতার মতো। ঢাকা মেট্রো, এই দলটার ক্যাপ্টেন নাইম শেখ, বাংলাদেশকে বেশ কিছু টি-20 ম্যাচে তিনি রিপ্রেজেন্ট করেছেন, জাতীয় দলের পাইপলাইনে বহুদিন ধরে আছেন। হোয়াইট বল ক্রিকেটে তাকে আমরা সচরাচরই দেখি, রিসেন্ট টাইমে একটু দলে ঢুকতে সমস্যা হচ্ছে তার, তবে তিনি ক্যাপ্টেন এই দলটার। এছাড়া টপ অর্ডারে ইমরানুজ্জামান আছেন, উইকেট কিপার ব্যাটার। এছাড়া আনিসুল ইসলাম ইমন, যিনি এবারের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে
টুর্নামেন্টের সেরা বোলার, সেরা প্লেয়ার, ফাইনালের সেরা খেলোয়াড় সবকিছু হয়েছিলেন এই পেস বোলার। তার উপর আলাদা একটা চোখ অবশ্যই থাকবে। মার্শাল আইয়ুব সিনিয়রদের মধ্যে তিনি সুযোগ পেয়েছেন। আলামিন জুনিয়র আরও একজন ডোমেস্টিক প্রুভেন তারকা, তিনি এই দলটায় রয়েছেন। আমিনুল ইসলাম বিপ্লব লেগ স্পিনিং অলরাউন্ডার, তিনি এই ঢাকা মেট্রো দলটাতে আছেন। এছাড়াও রাকিবুল হাসান আছেন, এক্সপিরিয়েন্স আরাফাত সানি আছেন, মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম রয়েছেন এবং সেই সাথে আবু হায়দার রনি ভেরি এফেক্টিভ ইন টি20s, তিনিও একটা ভালো সুযোগ পাচ্ছেন বিপিএল এর আগে নিজেকে আবারও ঝালাই করে নেয়ার। শহীদুল ইসলাম এবং মারুফ মৃধা, অর্থাৎ এই দলটার মধ্যে অন্তত ব্যাটিং এ বলি বেশ এক্সপিরিয়েন্স আছে, বোলিং এর ক্ষেত্রে বলবো পেস স্পিন দুই ডিপার্টমেন্টেই দে হ্যাভ ভেরি গুড ব্যালেন্স। সো ঢাকা মেট্রো দলটাও বেশ শক্তিশালী হয়েছে এবারের এনসিএল টি20 হিসেবে।